প্রাক্তন স্বামীর বিয়েতে এসে যে এতটা অবাক হতে হবে ভাবিওনি। যখন বউ দেখলাম আমার সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলে গেল। অবাক হয়েছি আমার প্রাক্তন স্বামীর হবু বউ সুজানা আপুকে দেখে। অবাকের মাত্রা তখনও আমার চোখ মুখে ছড়িয়ে আছে। এর মধ্যে আমার অবাকের মাত্রা আরও বৃদ্ধি পেল তখন, যখন সুজানা আপুর এক্স বিএফ মিস্টার প্রিহান হাওলাদার আমায় সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন। আমি এক কোণায় দাঁড়িয়ে বিয়ে বাড়ির সবাইকে দেখছিলাম। সবাই কত আনন্দ করছে। শাহনাজকেও দেখলাম বন্ধুদের সঙ্গে খুশ মেজাজে গল্প করছে। অশ্রুসিক্ত হলো আমার দু চোখ। সেটা গড়িয়ে পড়ার আগেই চোখের ভারী পল্লব ঝাপটে চোখের পানি চোখেই শুকিয়ে নিলাম। সেই সময় হঠাৎ প্রিহান হাওলাদার আসলেন আমার কাছে। আমাকে তিনি আগে থেকেই চেনেন। সেদিন হসপিটালে উনার সাথে পরিচয় হয়। এরপর অবশ্য অনেক দিন দেখা হয়েছিল। অনেক কথাও হয়েছিল। তবে স্বাভাবিক কথাবার্তা। আমি উনার সাথেই দেখেছিলাম উনার গার্লফ্রেন্ড সুজানা আপুকে। প্রিহান আমার একটু কাজ ঘেঁষে বিস্তীর্ণ গলায় বলেন, সেভাবে জলে পড়ে হওয়ার চেয়ে চলুন আমি আর আপনি বিয়ে করেনি। মনটা বিষিয়ে উঠল মুহূর্তেই। আমি চোখে খেয়ে ফেলবো সেভাবে তাকালাম। তিরিক্ষি হয়ে আমি মুখ খোলার আগেই তিনি আরো বলেন, রিল্যাক্স। এই যে এই তেজস্বী রূপটা আপনি আমাদের বিয়ের পর দেখাবেন না হয়। মোটেও মজা করছি না আমি। সিরিয়াস ভাবে কথাটা নেওয়ার অনুরোধ রইল। আমার চক্ষুচড়ক গাছে ওনার কথা শুনে। আমার প্রশ্ন হচ্ছে সবটা জেনেও তিনি কেন আমায় বিয়ে করতে চাচ্ছেন? আমি যে বিবাহিত ছিলাম সেটা তো তিনি জানেন তবে? আমি স্তব্ধ হয়ে নিরবচ্ছিন্ন ভাবে দাঁড়িয়ে রইলাম কোনো রকম কথা না বলে। যারপর নাই অবাকে আমার মুখের রাশ সরে গেছে। আজকে যেন শুধুই আমার অবাক হওয়ার দিন। প্রথমে আমি জানতাম না প্রিহানেরই এক্স গার্লফ্রেন্ডকে আমার প্রাক্তন স্বামী বিয়ে করছে। আমি তো এসেছিল আমার স্বামীর বিয়ে করা বউকে দেখতে। মানতেই হবে সুজানা আপুর মতো এমন বোল্ড বিউটিফুল লেডিকে রেখে আমাকে কেন বউ হিসেবে মানবেন শাহনাজ? বুকের দহনক্রিয়া বাড়ল। অসহনীয় ব্যথায় র দিয়ে উঠল হৃদস্পন্দনে। বক্ষস্থলে যেন খেজুর কাটা দিয়ে কেউ খোঁচাচ্ছে। এতটা কষ্টের মধ্যে মিস্টার প্রিহানের এমন প্রস্তাবই যথেষ্ট ছিল আমাকে অঙ্গু র করে দিতে। আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি আমার আরও কিছুটা গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন, আসলে আমি ভাবছি ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে আর টাকা দিলে আপনাকে অপমান করা হবে। তার থেকে ভালো আপনি আমাকে বিয়ে করুন। মিস শুক্রিয়া তাসমিয়াহ মালা। সরি আমার এক্স গার্লফ্রেন্ডের এক্স সতীন। যদিও আমি ঐশীকে বাঁচিয়ে খুব খুশি কিন্তু তার বিনিময়ে আমি পুরস্কার চাইব? তাও আবার এমন? আসলে বড় লোক তো। কারোর টাকা বেশি থাকলে যা হয়। যত সব। তাই বলে এমন কুপ্রস্তাব কিভাবে দিতে পারেন তিনি? টাকা দিলে যদি অপমান করা হয় তবে, এই প্রস্তাব রেখে তিনি আমাকে দয়া দেখাচ্ছেন, ছোট করছেন আরও বেশি করে অপমানিত হচ্ছি আমি এতে, এটা কি উনার এত বড় মাথায় ঢুকছে না? নাকি অন্য কোনো মতলব আছে ওনার? না, না ব্যাপারটা অন্য দিকে গড়াবার আগে এখানেই সবটা শেষ করতে হবে। আমি নিজেকে শান্ত করে চোখ বন্ধ করে দম নিলাম। কিছু বলার জন্য মুখটা খুলব তার আগেই প্রিহানের সাথে থাকা বন্ধুটা বলে উঠল, প্রিহান আমরা বুঝতে পারছি তুই উনার ঋণ শোধ করতে চাইছিস কিন্তু তার বিনিময়ে বিয়ে? লোকে শুনলে কি ভাববে বলতো? ভাববে তুই হয়তো প্রতিশোধ নিতে তোর এক্স গার্লফ্রেন্ডের স্বামীর ডিভোর্সি বউকে বিয়ে করতে চাচ্ছিস। প্রিহান উনার বন্ধু রুকমের কথা শুনে আমার দিকে তাকিয়ে বিরস বদন ভাব করে বললেন, রূপম তুই হয়তো এটা ভালোভাবে জানিস আমাদের ফ্যামিলির কেউ কখনো কারোর ঋণ রাখেনি। আমিও রাখতে চাই না। আমি মিস মালাকেই বিয়ে করব। তুই এখানে কথা না বললে খুশি হব। উনি সুদীর্ঘ লম্বা দম নিয়ে আমাকে উদ্দেশ্যে করে বললেন, আসলে মিস মালা আপনি আমাদের সবথেকে দামি মানুষটার জীবন বাঁচিয়েছেন। আমি অনুরোধ রাখছি আপনি রাজি হয়ে যান আমাকে বিয়ে করার জন্য। আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার অনুমতি নিয়েই। যতটা ইচ্ছে সময় নিন আপনি। আমি আপনার অনুমতির অপেক্ষা করব। উত্তরটা ইয়েস হওয়া চাই অবশ্যই। কারণ না শব্দটা আমার জীবনের সবচেয়ে অপছন্দের একটি শব্দ। আমাকে দয়া দেখাচ্ছেন হ্যাঁ? নট আ পাপেট গেম। ওকে, কি ভেবেছেনটা কি যা খুশি করা যাবে আমার সঙ্গে? আমাকে কি এতটাই অসহায় মনে হয় আপনার? আমি রে যাচ্ছি না আপনাকে বিয়ে না করে। আপনার যদি মনে হয় আমি আপনাকে দয়া দেখাচ্ছি তবে তাই। কিন্তু বিয়ে তো আমি আপনাকেই করব। এই মালা আপনাকে কিছুতেই বিয়ে করবে না। উহু উহু আগেই বলেছি আমি, না, শব্দটি শুনতে পছন্দ করি না, সো ডোন্ট সে নো। আমার জীবন আমি বুঝবো, কি করব। আমাকে ডিস্ট্র্যাক্ট করবেন না এসব বলে। আহ, এনজয়িং ইউর অ্যাঙ্গার ফেস এন আই ওয়ান্ট টু এনজয় ইট ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আমি কটমট করে তাকালাম প্রিহান হাওলাদার এর দিকে। আমার তাকানো দেখে লোকটা গা ঝালানো হাসি দিল।
বিয়ে সম্পন্ন হওয়ার আগেই আমি বেরিয়ে এলাম বিয়ে বাড়ি থেকে। আমার জীবনটা তছনছ হয়ে গেছে এই পুরুষ নামক বিষাক্ত কীটের জন্য। এই জীবনে আর কোনো পুরুষের জায়গা হবে না। অটো থেকে নেমে ঘরে যাচ্ছিলাম, ঠিক সে সময় ক্লাস 8-এ পড়ুয়া ছোট বোন দৌড়ে এসে জড়িয়ে ধরল আমাকে। আমি হতভম্ব হয়ে গেলাম ওর দিকে তাকিয়ে। কেঁদে কেটে যা ইচ্ছে তাই করে ফেলেছে মুখের অবস্থা। কান্নার তো অবস্থায় হিচকি তুলে তুলে নালিশ করে বলল, আপু কোচিং থেকে আসার সময় প্রতিদিন একটা ছেলে আমাকে খুব বিচ্ছিরি ভাবে বিরক্ত করে। আমি যেদিকে যাই ও লোকটাও সেদিকে যায়, আর যে কথা বলে পেছনে পেছনে ঘুরে রোজ পথ আটকে দাঁড়িয়ে থাকে। খুব 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 খারাপ ছেলেটা, আমার দিকে যে ইঙ্গিতে তাকিয়ে থাকে। কান্নার কারণে ওর সারা মুখ লাল হয়ে গেছে। রাগে আমার চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত খিচিয়ে বললাম, আগে কেন বলিসনি এসব কথা? আসতে দেরি হয় বলে আমি তো ভাবতাম বেশি করে পড়ছিস। ভয় বলিনি আপু। যদি আব্বু কোচিং বন্ধ করিয়ে আমাকে তোমার মতো বিয়ে দিয়ে দেই তবে যে আমি শেষ হয়ে যাব আপু। কিন্তু আজ ওই ভো লোকটা আমার হাত ধরে টানাটানি করছিল। তাই না বলে পারলাম না আপু। আমি চিৎকার না করলে ওই লোকটা আমাকে ধরে নিয়ে যেত। ভয়ে আঁতকে উঠলাম আমি। তবুও কিছু বললাম না। আমার বোনের দিকে নজরে তাকানো? আমার বোনকে করা? ও হয়তো জানে না ওর সঙ্গে কি হতে চলেছে। ভেতরের অস্থিরতাকে মনস্তাপ করলাম আপাতত। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বোনের মাথায় চিবুকে স্নেহের হাত বুলিয়ে চোখ মুছে দিলাম। সান্ত্বনা দিয়ে বললাম, কাল থেকে আমি যাব তোর সাথে। স্বাভাবিকভাবে ভেতরে যাব, দুই বোন চল। কারোর সামনে এই অবস্থায় পড়ার প্রয়োজন নেই। তুই একদম কাঁদবি না আর হাত মুখ ধুয়ে পড়তে বসবি। আমি তোর জন্য খাবার নিয়ে ঘরে যাব। বাবা মা যেন কিছু বুঝতে না পারে। আমি সামলে নেব সবটা। একদম চিন্তা করবি না। পুতুল চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে নিল। দুই বোন ভেতরে গেলাম এমন ভাবে যেন কিছুই হয়নি। পরের দিন আমি পুতুলের সঙ্গে ওর কোচিংয়ে গেলাম। আমি পুরোটা সময় ওর জন্য দাঁড়িয়ে রইলাম। সন্ধ্যার আগে ওর ছুটি হলো। আমি আরও হেঁটেই রওনা দিলাম। আধ ঘন্টার পথ হেঁটেই যাওয়া আসা করা যায়, যদিও আমরা দুই বোন রিক্সা বা অটোতে চলাচল করতে পারতাম, কিন্তু আব্বু টাকা পয়সা দিতে চান না। উনি আগেই বলে দিয়েছেন, পুতুল পড়বে পড়ুক, এক কানা করিও আমি দেব না। কিভাবে পড়াবে তোমরা মা বোন দেখে নিও। আমার ছেলের জন্য সব করব আমি। ছেলেই তো আমার সব। তিনি মনে করেন মেয়েরা হলো একরকম আপদ। আমরা দুই বোন জন্ম নেওয়াই বাবা খুশি হননি একটুও, তাই তো আমাকে বিয়ে দিয়ে ঘাট থেকে নামাতে চেয়েছিলেন। কিন্তু সেই বিয়েটা তো আর ধোপে টিকল না। ওই লোকটার মতো নর্দমার কীটের সঙ্গে কি সংসার করা যায় আদৌ? হঠাৎ পুতুল ভীতসন্ত্রস্ত হয়ে একটা জায়গায় থামল। ওর চোখে মুখে আমি ভীতি দেখলাম। আমি পুতুলকে জিজ্ঞেস করলাম, কি রে পুতুল, কোন ছেলেটা তোকে ডিস্টার্ব করে, রোজ দেখালি না তো? পুতুল আশেপাশে তাকিয়ে কোথাও পেল না ওই ছেলেটাকে। আমি রহস্যময় ভাবে হেসে বাড়ি ফিরলাম। এই রেস্টুরেন্টে তো এই পোস্টে 30 বছর বয়সী কাউকে নিয়োগ করা হয় না। আপনি কি নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখাটি খেয়াল করেননি? ম্যানেজার এর কথায় ভ্রু কুঞ্চিত হয়ে আশেপাশে তাকালাম। না, এই মুহূর্তে আমি ছাড়া কেউই নেই এখানে। আমি সন্তর্পণে জিজ্ঞেস করলাম, সরি বুঝলাম না স্যার, আপনি কি আমাকে বলছেন? আর বিজ্ঞপ্তি দেখেই তো ইন্টারভিউ দিতে এসেছি। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার বয়স 30-এর নিচে না, তাই বললাম। কেমন অদ্ভুত শোনালো ম্যানেজার এর কথা। আমি কিছুটা চড়াও গলায় বললাম, আপনাকে কে বলল যে আমার বয়স 30? আমার বয়স সবে মাত্র 23। সরি, বাট এই রেস্টুরেন্টে চাকরির জন্য আকর্ষণীয় ফেস ফিচার দরকার, যেটা আপনার নেই। ইউ মে গো নাও। এরপর কিছু বলে উঠার আগেই ম্যানেজার চলে গেলেন। আমি নিজের প্রতিচ্ছবিটা সামনের জানালার চেয়ে দেখে নিজেকে গুটিয়ে ফেললাম। আমার মুখ তারুণ্য হারিয়েছে, এবং আমার চোখের পাতা যেগুলো ঘনপল্লব বিশিষ্ট ছিল সেটাও মলিন হয়ে গেছে। আমার শুকনো শরীর, কুঁচকানো মুখ এবং পুরনো পোশাক বিগত কয়েক বছর ধরে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম যেন এই বছরে যেন আমি বৃদ্ধদের মতো হয়ে গেছি। নিজের যত্নের প্রতি বোধ হয় এতটাও উদাসীন, অপারগ হওয়া উচিত হয়নি। যে রূপ আমার জীবনের কাল, সেই রূপ যে আমিও চাইনি। তাই তো এরকম সাদামাটা ভাবেই চলবার চেষ্টা করি। এক সময় যেখানে মানুষ আমাকে চোখে দেখে মুগ্ধ হতো, এখন সেই কত রকম মানুষের কটাক্ষ আমাকে হজম করতে হয় তার ইয়ত্তা নেই। নিজের মনের কষ্ট মনেই চেপে রেখে ম্যানেজারের বলা কথাগুলো ভাবতে ভাবতেই আনমনে হাঁটছিলাম। আমি কোনো রকম নিজের ক্লান্ত, বিধ্বস্ত শরীরের টাকে টেনে নিয়ে যাচ্ছিলাম শুধু। হঠাৎই আমি রাস্তায় লক্ষ্য করলাম শাহনাজ আর সুজানা আপুকে।
সুজানা আপু বারবার শাহনাজের হাত পেয়ে আলতো চুম্বন দিচ্ছে আর মনে হচ্ছে কোনো আবদার রাখছে শাহনাজের কাছে। আর শাহনাজ হেসে হেসে তা মেনে নিচ্ছে। শাহনাজ আমাকে দেখতেই কিছুটা ছুটেই আসছিল। আমি হাঁটার গতি বাড়াতে চাইলাম। হঠাৎই শাহনাজ আমাকে ডেকে উঠল। শুক্রিয়া, দাঁড়াও। এই শুক্রিয়া। আমার সারা শরীরে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। কতদিন পর শাহনাজ আমার নাম ধরে এভাবে ডাকল। শাহনাজের ডাকে আমি পেছনে ফিরে তাকালাম। পিছনে ফিরতেই প্রথমে যেটা চোখে পড়ল, দামি BMW গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুজানা আপু। তার সুদর্শনা মুখের আদলে যেন প্রসাধনী চকচক করছিল। সুজানা আপুকে বেশ ভালোই মানিয়েছে শাহনাজের সঙ্গে। দে আর ম্যাড ফর ইচ আদার। ওকে দেখেই প্রথমে যে কথাগুলো আমার মাথায় এলো, সুশ্রী, ভদ্র, শিক্ষিত একটি মেয়ে। ঠিক যেমন আগে আমাকে দেখাতো। সুজানা আপু বয়সে আমার বড় হলেও তাকে আমার চেয়ে অনেক বেশি কম বয়সী লাগে। শুনেছিলাম, নারীর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমার সৌন্দর্যটা বোধ হয় কিছুটা কারণে তার উজ্জ্বলতাকে নিভিয়ে দিয়েছে। হঠাৎ আমি চমকে উঠলাম। শাহনাজের ডাকে সুজানা আপু আমার দিকেই তাকিয়েছিল। সুজানা আপু আমার কাছে এসে আমার আপাদমস্তক পরখ করে হেসে বলল, আরে মালা, এত দিন পর। তো তোমার কি অবস্থা? আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না তার প্রশ্নের। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে একটা রিকশা ডেকে উঠে পড়লাম। আর নয়, এভাবে কি কাউকে ফেস করা যায়? নিজেকে আড়াল করতে ব্যস্ত আমি। শাহনাজ দৌড়ে এসে রিকশা থামিয়ে দিল আর বলল, পালাচ্ছ কেন শুক্রিয়া? আমাকে ফেস করতে ভয় পাচ্ছ? শুনলাম আমার আর সুজানার বিয়েতে এসেছিলে। কি ভেবেছিলে লুকিয়ে আসলেই আমি জানতে পারবো না? আমার ভেতরে তোলপাড় চলছে, যেন সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। আমি সাহস সঞ্চার করে বললাম, আপনার সাহস কি করে হয় আমার নেওয়া রিকশা থামিয়ে দিলেন? আমি কিন্তু চেঁচাবো এভাবে আমাকে হ্যারাস করলে। তুমি এখন আমাকে লোকের ভয় দেখাচ্ছ? আমি কি ভয় পাচ্ছি নাকি তোমার এই সামান্য লেইম ধমকানোতে? বলো, কেন গিয়েছিলে আমার বিয়েতে? মিনিমাম লজ্জাও নেই নাকি? আমি মুচকি হেসে বললাম, আপনার বউকে দেখতে গেছিলাম আর কিছু। আর হ্যাঁ, লজ্জা নেই আমার তো। হ্যাঁ, তোমার মতো মেয়েদের লজ্জা না থাকারই কথা। বাই দা ওই, ঠিক করে খেয়েছিলে তো? এত ভালো ভালো খাবার তো সব সময় পাও না, তাই না? অপমানে আমার গাড়ি করছে। সহ্য হচ্ছে না আমার। আমি রিকশাওয়ালাকে বললাম এগোতে। কিন্তু শাহনাজ টেনেটুনে আমাকে রিকশা থেকে নামালো। আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও। বলো তো আমাদের একসাথে কেমন লাগছে? এবারে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমার সঙ্গে এদের কিসের এত কথা? আমাকে কি ভেঙে দিতে এসেছে আবারও? রাগটা তরতর করে বাড়ল এভাবে শাহনাজ আমার হাত ধরাই। আমি ক্ষিপ্ত হয়ে বললাম, এই তুই আমার হাত ধরেছিস কেন? আমার হাত ধরলি কেন? তুই হাত ছাড় আমার। নইলে কিন্তু আজ আমার থেকে খারাপ কেউই হবে না। তোর সঙ্গে তো আমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে কোন অধিকার নিয়ে তুই হাত ধরলি? সুজানা আপু এগিয়ে এসে বলল, এই তোমার তো দেখছি বড্ড সাহস বেড়েছে। তুমি শাহনাজের সঙ্গে এভাবে কথা বলছো? কাউকে মানলাম না আমি। আমার সিক্সথ সেন্স কাজ করা বন্ধ করে দিয়েছে। উম্মাদের মতো বললাম, এই পেতনার বউ পেতনি একটাও কথা বলিস না তুই। নইলে তোকেও ধুয়ে দেব আজকে। দরকার পড়লে তোর ওই সুন্দর চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে দেব। আমার রাগ দেখে মিয়ে গেল সুজানা। শাহনাজ আমার হাত তখনও ছাড়েনি। রাগের বশে হাতের ব্যাগ দিয়ে শাহনাজের মাথায় ধূপ ধাপ করে কয়েকটা বসিয়ে দিলাম। শাহনাজ আমার হাত ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে নিজের মাথা ঘষছে আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আগে কখনোই তো আমাকে এরকম রূপে দেখেনি না। আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গেছি এই মুহূর্তে। কোনো দিক ভাবার সময় নেই আমার। তুই এখান থেকে যাবি নাকি আমি আরো কয়েক ঘা বসিয়ে দেব? কোনটা করবি বল? এই তুমি আমাকে তুই তুকারি করছো, আমার হাত তুলছো? হাউ ডেয়ার ইউ? তোর ডেয়ারের গোষ্ঠীর পিণ্ডি চটকাবো আমি। দাঁড়া। বলেই আশেপাশে ইট পাথর খুঁজতে লাগলাম। একটু খুঁজে পেয়েও গেলাম। কয়েকটি পাথর নিয়ে শাহনাজের দিকে ঢিল ছুড়তে লাগলাম। শাহনাজ কোনো রকমে দৌড়ে গাড়িতে উঠল। ওরা যেতেই কান্নায় ভেঙে পড়লাম আমি। না, এভাবে আর দুর্বল হওয়া চলবে না। দুর্বলতার সুযোগটা মানুষ খুব ভালোভাবেই কাজে লাগাই, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আর দুর্বলতা নয়। আমি রিকশাওয়ালাকে বললাম, আমাকে এই পার্লারে নিয়ে চলো। একটু মেক ওভারের দরকার। পার্লার থেকে বাড়ি ফিরছিলাম। রিকশায় বসে ভাবতে লাগলাম ছোট থেকে এই পর্যায়ে কি পেলাম জীবনে। আমি যখন খুব ছোট্ট তখন থেকেই নাকি খুব জেদি আর একঘেয়ে, একরোখা ছিলাম। ছোটবেলায় জেদ করতাম জন্য আম্মুর হাতে অসামান্য খেয়েছি। আম্মু যখন মারত এক পাও নড়তাম না সেখান থেকে। সেই সুযোগে আম্মুর আরো বেধড়ক তো কি
চ, র, থা, পপ, র, লা, ঠিক হেই বড় হতে লাগলাম। আমার জেদের জন্য এমন একটা দিনও যায়নি যে আম্মুর হাতের মা, ই, র আমার পিঠে পড়েনি। আমিও যেন আম্মুর মা, রে অভ্যস্ত হয়ে গেছিলাম। এভাবেই আস্তে আস্তে বড় হলাম। আমার জেদ দিনকে দিন বেগতিকভাবে বেড়েই চলল আর সাথে আম্মুর মা, র। কথায় আছে না লেবু বেশি কোচলালে সেটা তেতো হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেরকম। মা, রে শক্ত হয়ে গেছিলাম। সময়ের সাথে সাথে 15 বছরে পা রাখলাম আমি। আমাকে এই বয়সেই বিয়ে দেওয়া হলো গ্রামের আব্বুর বন্ধুর বড় ছেলের সঙ্গে। আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি আমাকে পছন্দ করেন। শুনলাম আমার যার সঙ্গে বিয়ে হবে তার বয়স 27-28। বয়সের এত তফাৎ জেনেও না করার সাহস আমার মধ্যে ছিল না। ছেলে চট্টগ্রামে পড়াশোনা করেছে আর চাকরি করে সেখানেই। চট্টগ্রামে নিজের বাড়িও করেছে আমার শ্বশুর মশাইয়ের টাকায়। কোনো রকম খোঁজ খবর না নিয়েই বিয়ে ঠিক করা হলো আমার। বললোক, চাকরিওয়ালা জামাই পাবেন আমার বাবা মা। আমার ভাগ্য তো খুলে গেছে, সবার মুখে মুখে একই কথা রটে গেল। ভাবলাম সত্যিই হয়তো আমার জীবন ববলের দিন শুরু। আমরা 3 ভাই বোনের মধ্যে আমিই বড়। বোনটা আমার থেকে 8 বছরের ছোট। তখন আমার ভাই সবে মায়ের কোলে। আমাকে বিয়ে দেওয়া হলো শাহনাজের সঙ্গে। মেনে নিলাম নিজের ভবিতব্যকে। শুরু হলো আমার জীবনের কালো অধ্যায়। রিকশাওয়ালা ছেলেটার ডাকে আমার ভাবনায় ভাটা পড়ল। আপু, আমরা চলে এসেছি, নামুন। আমি কিঞ্চিত অবাক হয়ে তাকালাম রিকশাওয়ালার দিকে। তাকিয়ে দেখলাম রিকশা চালক একদম অল্প বয়সী। আনুমানিক বয়স হবে 18 কিংবা তার থেকে একটু বেশি। একটা ট্রাউজার আর হালকা বাদামি রঙের টি শার্ট পরা। ছেলেটা এত সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলছে ভেবেই অবাক ভাবটা ফুটে উঠেছে। কারণ চট্টগ্রামের লোকজন সাধারণত এখানকার স্থানীয় ভাষায় কথা বলে। আমার প্রথম দিকে চট্টগ্রামের ভাষা বুঝতে অসুবিধা হতো। তবে এখন বুঝি চট্টগ্রামের ভাষা। ছেলেটা বুঝি আমার মনোভাব বুঝল। তাই মাথা নত করে লজ্জা পেয়ে বলল, আপু, আমি চট্টগ্রামের স্থানীয় না। আমি এখানে পড়াশোনা করি। এবার অনার্স ফার্স্ট ইয়ার আপু। এই যে রিকশা দেখছেন, এটা চালিয়ে যে টাকা হয় এবং একটা টিউশনি করাই তা দিয়েই নিজের পড়াশোনার খরচটা বহন করার চেষ্টা করি। আমি মুগ্ধ হলাম ওর এত সুন্দর ব্যবহারে। কত সুন্দর করে আপু বলে ডাকলো। আমি শ্লেষাত্মক কণ্ঠে বললাম, কিছু মনে করো না ভাইয়া। তোমার পড়াশোনার খরচ সামান্য রিকশা চালিয়ে কি হয়? ছেলেটা সংকোচ করেই বলল, না তা তো হয় না। বড় ভার্সিটিতে ভর্তি হয়েছি অনেক কষ্টে। এখন দেখি কি হয়। আমি কিছু একটা ভাবলাম। ভেবেই বললাম, ভাইয়া, আমাকে যেখান থেকে আজকে তুলেছ সেখানে কি কাল দাঁড়াতে পারবে? হ্যাঁ আপু, অবশ্যই পারবো। আমাদের তো কাজই এটা। যে যেখানে বলবে সেখানেই যাওয়া। আমি রাস্তার এই পাশ থেকে দেখলাম আম্মু আর আব্বু আমার ছোট ভাই গহীনকে অজ্ঞান অবস্থায় নিয়ে দৌড়ে আসছেন। যা দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। রোগী এখনও অজ্ঞান রয়েছে। তবে বাচ্চাটির অবস্থা বেশ স্থিতিশীল। কেমোথেরাপি বা রেডিওথেরাপির জন্য বাচ্চার ব্রেইনে সামান্য চাপ সৃষ্টি হলেই ছোটখাটো আলোড়ন সৃষ্টি হচ্ছে। 1 সপ্তাহের মধ্যে বাচ্চাটির অপারেশন না করালে ওকে বাঁচানো রিস্কি হয়ে পড়বে। খুব জলদি ওর বোন ম্যারু ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। অপারেশনের আগ অবধি রোগীকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। আপনারা দ্রুত টাকার ব্যবস্থা করুন। না হলে আমাদের হাতে আর কিছুই থাকবে না। আপনার ভাইয়ের ভাগ্য ভালো যে ওর ডিএনএর সঙ্গে ম্যাচ করেছে এমন বোন ম্যারু আমাদের হসপিটালে আছে। এখন শুধু টাকার প্রয়োজন। একদমই কথাগুলো বলে ডক্টর চলে গেলেন। আমি ধপ করে বসে পড়লাম। আমার চোখ শুকিয়ে গেছে। ভেতরটা চুরমার হয়ে গেলেও বাইরে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। ঘণ্টা খানেক আগে গহীনকে হসপিটাল নিয়েছি। আব্বু নিস্তেজ হয়ে বসে আছে। পাশে আম্মু, পুতুল। পুতুল হলো মোমের মতোই নরম, ছোট ছোট বিষয়ে যে মেয়ে কেঁদে কেঁদে বুক ভাসায়, সে আজকে ভাইয়ের এই অবস্থা দেখে কি করে ভালো থাকবে? আমি বোধহয় আব্বুর মতো হয়েছি একেবারে কাঠখোট্টা। কিন্তু সেই একরোখা, কাঠখোট্টা মানুষটা আজ নিস্তব্ধ, নির্মল অবস্থায় বসে আছে, কিন্তু আমার চোখ জল শূন্য। ছেলের শোক বোধহয় আব্বুকে আজ ভেতর থেকে ছুঁয়েছে। আমরা গহীনের অসুখ সম্পর্কে অবগত ছিলাম। ওর যখন 5 বছর বয়স তখন হঠাৎই গহীন অজ্ঞান হয়ে যায়। তখন অপারেশন করতে পারতাম, কিন্তু ওর বয়স কম ছিল, আরও অন্যান্য সমস্যা দেখা দিত, তাই বয়স একটু বাড়লে ডক্টর অপারেশন করানোর জন্যে পরামর্শ দেন। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন, অস্থিমজ্জা প্রতিস্থাপন কে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বলে। বিএমটি বা স্টেম সেল প্রতিস্থাপন হলো একটি প্রক্রিয়া যা ক্ষতিগ্রস্ত বা রোগাগ্রস্ত বোন ম্যারো রক্ত সৃষ্টিকারী স্বাস্থ্যকর স্টেম সেল দিয়ে প্রতিস্থাপন করা হয়। এটি তখন দরকার যখন বোন ম্যারো সঠিকভাবে কাজ করে না এবং পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর রক্তকণিকা প্রস্তুত করতে পারে না।
আমি বসে আছি, আব্বু আমার কাছে এসে বললেন, আমার ছেলেটাকে বাঁচাও মা। ডক্টর বললেন টাকার অঙ্ক অনেক বেশি। এই এতগুলো টাকা আমি কোথায় পাবো? কিভাবে জোগাড় করব? কেন, আপনার তো অনেক টাকা। জমি বেচেছেন আর খেয়েছেন। জুয়ার নেশায় ডুবে থেকেছেন। ভিটে মাটিও তো আর অবশিষ্ট নেই। ব্যাংকে যে টাকাগুলো ছিল সেটাও তো নেই। যান না আরো জুয়ায় মেতে থাকুন। সব সময় তো বলেন আপনার ছেলেই আপনার সব। এখন ছেলের জন্য কিছু করুন। আব্বু অসহায় মুখ করে হসপিটালের বাইরে চলে গেলেন। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। পুতুল আমাকে বলল, আপু আব্বুকে এভাবে না বললেও পারতে। আব্বু খুব কষ্ট পেয়েছে। অন্তত আজকে তো এভাবে বলা উচিত হয়নি। আম্মু করুণ চোখে তাকালেন আমার দিকে আর বললেন, এমনিতেই শরীরের বেহাল অবস্থা তোমার আব্বুর। বাইরে কোথায় গেল কে জানে? ছেলের চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে ওনার, আর তুমি তাকে এভাবে এতগুলো কঠিন কথা শোনালে। দিন দিন সীমার হয়ে যাচ্ছ মালা। আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠলেন আম্মু। আমি ভেবে পেলাম না কি করব। আমি মোটেও আব্বুকে ওভাবে বলে কষ্ট পাচ্ছি না। তাহলে কি আমার ভেতর থেকে সবার জন্য মায়া, মহব্বত বিলীন হয়ে গেল? আমি সত্যিই সীমার হয়ে গেছি। আব্বুকে ওভাবে বলা ঠিক হয়নি তা আমি জানি, কিন্তু আমার কষ্ট কেন হচ্ছে না? কেন হচ্ছে না কষ্ট? আমি চাই আমার কষ্ট হোক। আমার হঠাৎ করেই মনে পড়ল কিছু একটা। আম্মুকে বললাম, আম্মু আমি আসছি। কোথায় যাচ্ছ? আম্মু টাকার তো জোগাড় করতে হবে নাকি? এভাবে বসে থাকাটা সমাধান নয়। তুমি অতগুলো টাকা কোথায় পাবে? তোমার দ্বারা তো সম্ভব নয়, এটা তো জানা কথা। আম্মু এখন এত কথা বলার সময় নেই। আসছি। আপনি পুতুলের খেয়াল রাখবেন। আমি যদি আপনাকে সাহায্য করি, নেবেন। আমি মন থেকে আপনাকে সাহায্য করতে চাইছি। কণ্ঠের মালিকের দিকে তাকানোর আগেই আমি বুঝে গেলাম সে কে। আমি ঘুরে দেখলাম লোকটা চশমা ঠিক করে এদিকে এগিয়ে আসছে। আমি তাকে পাশ কাটিয়ে যেতে চাইলাম। এখন এই লোকটার সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চাইছি না আমি। কি হলো, কোথায় যাচ্ছেন? শুনুন, দেখুন আপনি এক সময় আমার ঐশীকে রক্ত দিয়ে ওর প্রাণ বাঁচিয়েছিলেন। এখন আমি আপনার বিপদে আপনার সঙ্গে থাকতে চাই। বলতে বলতে উনি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। আমি আপনাকে সাহায্য করেছি বলেই বুঝি সাহায্য করতে এসেছেন? কারোর প্রাণ বাঁচানোর জন্য তাকে বিনিময় করতে নেই জানেন না? ঐশীকে রক্ত দিয়েছি বলেই কি আপনার কাছ থেকে আমার সাহায্য নিতে হবে? কিন্তু সেই সময় আপনি সাহায্য করেছিলেন বলেই কিন্তু ঐশীকে আমরা ফিরে পেয়েছি। এখন আপনার একটা বিপদ হয়েছে, সেখান থেকে আমি কিভাবে পিছপা হয় বলুন? আমার চাই না আপনার সাহায্য। সেদিন বিয়ে করতে চাইলেন সাহায্য করেছি বলে। আমি ঐশীকে রক্ত না দিলেও রক্ত ঠিকই কেউ না কেউ দিত। আপনি কি তাকেও বিয়ে করতে চাইতেন, বা তার বিনিময়ে টাকা অফার করতেন? অবশ্য বলাও যায় না আপনাদের দ্বারা সব সম্ভব। আপনি আমার সব কথার এমন উল্টো মানে কেন বের করেন বলুন তো? আই ল জাস্ট হেল্প ইউ না? এই সময়ও আপনার এরকমটা করা কি ঠিক হচ্ছে? আমার কারোর কোনো দয়া চাই না। আমার ভাইয়ের চিকিৎসা খরচ বাবদ সম্পূর্ণ টাকায় আমি নিজে জোগাড় করব। আপনার সাহায্যের প্রয়োজন নেই। সাহায্যের জন্য টাকা দিয়ে তার বিনিময়ে আবার না বলে বসেন, আপনার আমাকে বিয়ে করতে হবে, তাই না? বুঝবো না ভেবেছেন আপনার মতলব। আসলে কি বলুন তো, আপনার আমার সম্বন্ধে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। তা কেন আমি বুঝতে পারছি। কিন্তু তাই বলে এভাবে কাউকে বলাও ঠিক নয়। আমাকে যেতে হবে, সরুন। আপনি একবার হেরে গিয়েই আপনার এই অবস্থা? সহাস্যে বলল প্রিহান। আপনি হয়তো জানেন না আমি কুল কিনারা হারানো একজন মানুষ। যার অবস্থা এখন খুবই খারাপ। যাকে আস্তা কু রে আবর্জনার মতো জাস্ট ছুঁড়ে ফেলেছিল একজন। আর সেখান থেকে উঠে এসেছি আমি। আমাকে ছুঁড়ে ফেলার মতো সুযোগ আমি কাউকেই দেব না। আমি এখন ভেঙে ভেঙে নিজেকে গড়ে তোলা একটি শক্তিশালী বটবৃক্ষ। একজন নির্বোধ মানুষকে আমার বুঝানো কাম্য নয়। এই সময় আপনার উচিত আমার সাহায্যটা নেওয়া। আপনার ভাইয়ের চিকিৎসা হওয়াটা আগে ইম্পর্টেন্ট। আমি কিছু না বলে উনাকে পাশ কাটিয়ে চলে এলাম। উনি দৌড়ে আমার পাশে এসে বললেন, অনেক রাত হয়েছে, একা একা যাবেন না। অন্তত পক্ষে আমি আসি আপনার সঙ্গে। কোনো দরকার পড়বে না। আমি দুর্গম পথে একাই চলা শিখে গেছি। পিছনে না ফিরেই বললাম, আমি জানি না এই লোকটা আমাকে কেন সাহায্য করতে আসছে। আমার বিপদের কথা কিভাবে তার কাছে যাচ্ছে। কিন্তু আমি আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করতে চাই না। আমি ভেতর থেকে সম্পূর্ণ একজন অকেজো মানুষ। বারবার ঠকেছি আমি। আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। করবও না। প্রিহান রুকমের কাঁধে হাত রেখে বিস্তৃত গলায় প্রশ্ন করল, একটি সরল হেরে যাওয়া, লড়াকু মেয়ে আর সুন্দরীর মেয়ের মধ্যে যদি তোকে কাউকে বেছে নিতে বলা হয় তাহলে কাকে বেছে নিবি?
নিশ্চয়ই সুন্দরী জনকে। উহু, ভুল বললি রূপম। আমি তো সরল হেরে যাওয়া জনকেই বেছে নেব। কারণ সে অনেক কঠিন কিছু মোকাবিলা করার অদম্য ক্ষমতা রাখে। হেরে যেতে যেতে সে চলতে শিখে গেছে। সে পাকাপোক্ত হয়ে গেছে। তার বুদ্ধির কারবারই অনেক প্রবল, তীক্ষ্ণ। সে সরল কিন্তু বোকা নয়, তাই তার জয় নিশ্চিত। আমি বুঝলাম না প্রিহান, তুই এই সেকেলে মেয়ের মধ্যে কি এমন পেলি যে ওর পিছু পিছু ঘুরছিস? তাও এভাবে? কত অপমান করছে তোকে আর তুই? শুন, তুই কিন্তু আরো ভালো কাউকেই ডিজার্ভ করিস। বুঝবি না তুই? এই মেয়েটার সবকিছু আমাকে খুব উৎফুল্ল করছে রূপম। ওর দাপুটে আত্মসম্মানবোধ, জেদি, কথার তেজ, মেয়েটির উদাসীনতা, সরলতা, আমাকে বড্ড টানছে। জাস্ট ইমপ্রেস। হসপিটাল থেকে বেরিয়ে একজনকে কল দিলাম। তিনি রিসিভ করলেন দুবার রিং হওয়ার পর। আমি ভনিতা না করে সরাসরি তাকে বললাম, ক্যান ইউ গিভ মি 10 লাখস ইমিডিয়েটলি? ইয়েস, হোয়াট ডু ইউ হ্যাভ, টেল মি। দিস ইজ ইউর মানি। তার কথার পরিপ্রেক্ষিতে বিদ্রুপাত্মক হাসলাম। জিজ্ঞেস না করে কিভাবে নিই। আমি শান্ত কণ্ঠে বললাম, আই নো দিস ইজ মাই রাইটফুল মানি। ইয়াহ, ইউ আর রাইট মাই। স্টপ। নাথিং টু ইউ। ওকে ওকে। সেন্ডিং মানি টু ইউর অ্যাকাউন্ট। নো ইট, নট পসিবল টু উইথড্র মানি বাই চেক ওর অ্যাকাউন্ট। I will take cash. Coming to your house. Why should you come? Sending people. No, coming your house. I don't want anyone to witness this. That, show what you want? Yeah, okay, come. সকাল 8টায় আমি ফিরে এলাম হসপিটালে। হসপিটালে যাওয়ার আগে কিছু খাবার কিনে নিয়ে এলাম। আমি যেতেই আম্মু ব্যস্ত পায়ে এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, টাকা জোগাড় করতে পারোনি নিশ্চয়ই? এখানে 1-2 টাকার প্রশ্ন নয় মালা। যে গেলে আর পেয়ে যাবে। হসপিটালের বিল সহ না হলেও 6 থেকে 7 লাখ টাকার প্রয়োজন। আম্মু, টাকা জোগাড় হয়েছে। আমি ডক্টরকে আজকেই অপারেশন করার ব্যবস্থা করতে বলছি। কত টাকা জোগাড় করতে পেরেছ তুমি? 10 লাখ। আম্মুর হাতে খাবারের প্যাকেটটা দিলাম। পুতুলের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসার উপক্রম টাকার অঙ্ক শুনে। কিন্তু আম্মু স্বাভাবিক ছিল। আম্মু খাবার হাত থেকে রেখে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আম্মুর চোখ অস্বাভাবিকভাবে লাল ছিল। ঘুমোইনি সারারাত বোঝা যাচ্ছে। আম্মুর চোখে মুখে অবিশ্বাসের ছোঁয়া নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না। আমি ফাঁকা ঢোক গিলে সন্তর্পণে বললাম, আম্মু, আপনি এটা ভাবছেন না তো যে আমি কোনো অসৎ উপায় অবলম্বন করে এই টাকাগুলো জোগাড় করেছি? শুধু এটুকু জেনে রাখুন, আপনার মেয়ে আমি হালাল টাকায় আমার ভাইয়ের চিকিৎসা করাচ্ছি। আম্মু আমার চিবুক ছুঁয়ে আদর করে বললেন, আমাকে তুমি ব্যাঙের ছাতা আর বটবৃক্ষের পার্থক্য বোঝাতে এসেছো? শুধু একটু ভড়কে গেছিলাম যে এক রাতের মধ্যে এতগুলো টাকা জোগাড় হলো কিভাবে। আমি তোমাকে বিশ্বাস করি মালা। কোথায়, কিভাবে, কে দিয়েছে এসব কোনো প্রশ্নই আমি তোমাকে করব না। তবে এটুকু জেনে রাখো, আমি জীবনের শেষ দিন অবধি তোমার পাশে আছি। তোমার কেন মনে হলো আমি তোমাকে অবিশ্বাস করব? আমি আমার ছেলে মেয়েকে কেমন শিক্ষা দিয়েছি তা আমি জানি। আমার শিক্ষার উপর আমার সন্দেহ হবে বলছো? তোমাকে সন্দেহ করা মানে কি জানো? আমার তোমাকে দেওয়া শিক্ষাকে সন্দেহ করা। যাও, রিসিপশনে গিয়ে টাকা সাবমিট করো, খাবার নিয়ে আমি অপেক্ষা করছি। আম্মুর অনেক প্রশ্ন আছে জানি আমি, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয়। টাকা জমা দেওয়া শেষে ডক্টরকে বলে আজকের মধ্যেই অপারেশন করানোর ব্যবস্থা করতে বললাম। ডক্টর বললেন, ভাইয়ের ঘুম ভেঙেছে, আমরা দেখা করতে পারি অপারেশন এর আগে। আমরা সবাই গেলাম গহীনের সঙ্গে দেখা করতে। আম্মু আর পুতুল কেঁদে বুক ভাসাচ্ছে। গহীন আম্মুর দিকে তাকিয়ে হাসল। কি মিষ্টি আমার ভাইয়ের হাসি। এত সুন্দর কেন ওর হাসি? আল্লাহ কি অপরূপ ভাবে সৃষ্টি করেছেন ওকে। মাশা আল্লাহ। আম্মু, তোমার সাথে কি পুতুলও কাঁদছে? এই যে পুতুল কাঁদলেও তোমাকে আমার কোনো খেলনা দেব না। পুতুল মিথ্যা মিথ্যা কান্না লুকিয়ে বলে, বয়েই গেছে তোমার জন্য কাঁদতে। আর তোমার খেলনাও চাই না আমার। তোমার কোনো খেলনা আমি নেব না, শুধু তুমি সুস্থ হয়ে যাও ভাইয়া। আমি হেসে দিলাম ওর কথায়। গহীন আমাকে হাত দিয়ে ইশারায় কাছে ডাকল। আমি ওর কাছে গিয়ে কপালে মু দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে আদর করলাম। ও কাছে মুখ এনে কানে কানে বলল, আপু, আমার যত টয়েস আছে সবগুলো আমি খাটের নিচে একটা সিক্রেট বক্সে লুকিয়ে রেখেছি। তুমি দেখে রেখো পুতুল যেন ওগুলো না নিয়ে নেই। এখন পুতুল এমনি বলছে নেবে না। ওকে বিশ্বাস নেই। আমি ওর মতোই ফিসফিস করে বললাম, পুতুল ওগুলো পাবে না। তোমার টয়েসগুলো আমি লুকিয়ে রাখব। পুতুল গাল ফুলিয়ে বলল, তোমরা দুজন কি কথা বলছো ফিসফিস করে?
তোমাকে কেন বলবো? আপু আর আমার মধ্যে এসো না তো। সিক্রেট কথা হচ্ছে। গহীন আম্মুকে বলল, আম্মু আমাকে বাড়ি কখন নিয়ে যাবে? আম্মু কান্না আড়াল করে হাসার চেষ্টা করলেন। গহীনকে জড়িয়ে ধরে অনেক আদর করলেন। আমার নারী ছেঁড়া ধন, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও বাবা। আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব শীঘ্র। অনেকক্ষণ কথা বললাম 3 ভাই বোন, সাথে খুনসুটি তো আছে 3 ভাই বোনের। আম্মু আমাদের 3 ভাই বোনকে খাইয়ে দিলেন। গহীনকে হাসি খুশি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালালাম। গহীন বলল, আম্মু অসুস্থ হলে কি বেশি আদর পাওয়া যায়? এই যে কত আদর করছো। পুতুলও আদর করছে আমাকে। তাহলে তো আমি রোজ অসুস্থ হব আদর পাওয়ার জন্য। একক উদ্ধৃতি চিহ্ন। এসব পচা কথা বলো না বাবা। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। বললেন আম্মু। আমি, পুতুল, আম্মু একসাথে গহীনকে জড়িয়ে ধরলাম। গহীনের সঙ্গে কথা বলে এসে বসেছিলাম, সেই সময় কোথা থেকে যেন মিস্টার প্রিহান আসলেন। আমার পাশে বসলেন। আমি কিছুটা ভড়কালাম। বললাম, আপনি এখনো যাননি? না, কেন যাব? কেন যাবেন না? আপনাকে ছেড়ে যাচ্ছি না আমি। সারা রাত আপনি এখানে থেকেছেন নাকি? হ্যাঁ, আপনার আসার অপেক্ষা করেছি। কেন অপেক্ষা করেছেন? বাই এনি চান্স এসব করে আপনি আমাকে পটানোর চেষ্টা করছেন না তো? পড়ছেন আর কই? তাহলে চেষ্টা করছেন কেন? পটবেন না জন্য কি চেষ্টা করব না? সহজে পেলে মানুষ হিরেকেও কাজ ভাবে। আমি আপনাকে কষ্ট করে পেতে চাই। আমি নিভে গেলাম। এই লোকের সঙ্গে কথা বলাটাই বেকার। এর সঙ্গে কথা বলে লাভ নেই। কি হলো চুপচাপ কেন? এখান থেকে চলে যান। আপনার বাড়ির লোক চিন্তা করবে। বাড়ির লোক জানে? মানে কি জানে? এই যে তাদের ছেলে তার হবু বউয়ের পাশে আছে। মানে কি আপনি আপনার বাড়িতেও বলেছেন? হ্যাঁ, কেন বলবো না? গা জ্বলে যাচ্ছে লোকটার কথা শুনে। আমি ঝাঝালো কণ্ঠে বললাম, এসব ভুলভাল কথা কিভাবে বলেন? হ্যাঁ, কিসের হবু বউ? হ্যাঁ, মজা পেয়েছেন নাকি? আরে আরে রেগে যাচ্ছেন কেন? শান্ত হন। এখন রাগে না, একদম রাগ নয়। যান এখান থেকে ভালোই ভালোই। অন্য কোনো সাহায্য না নেন অন্তত আপনার পাশে তো থাকতেই পারি, তাই না? আমার কাউকে প্রয়োজন নেই। চলে যান। কিন্তু আমার প্রয়োজন আছে। আচ্ছা, আপনি আপনার স্বামীকে কেন ছাড়লেন? এই সময়ে এরকম একটা প্রশ্ন আমার কাছে অবান্তর লাগছে। বিরক্তিকর লোকটা। টেনশনে মাথা ফেটে যাচ্ছে আর এদিকে এই লোকটার এরকম কথা। ন্যূনতম সেন্স নেই লোকটার? আরে বলুন না কেন ছাড়লেন? আমি রেগে বললাম, আপনাকে সুজানা আপু কেন ছাড়ল? সুজানাকে রিজেক্ট করেছি আমি, ও নয়, ও আমার জন্য নয়। সুজানা আপনার প্রাক্তন স্বামীর মতোই কাউকে ডিজার্ভ করে, আমাকে নয়। সুজানা আমার ছোটবেলার বন্ধু। ওর বুদ্ধিমত্তা দেখে আমার পরিবার খুবই গুরুত্ব দিত ওকে। ওর উদ্দীপ্ততা ছিল উচ্চ শিখরে। আমি ওকে উষ্ণ চোখে দেখলেও কখনোই ওকে প্রেমিকার চোখে দেখিনি। ও নিজেই আমার প্রেমিকা বলে নিজেকে পরিচয় দিত। তাই আমিও ক্যাজুয়ালি ওকে গার্লফ্রেন্ড বলতাম। এরপর ওর চরিত্রহীনতার জন্য ওকে আমি রিজেক্ট করতে বাধ্য হয়েছি। আমি উত্তর দেবার প্রয়োজন মনে করলাম না এরপর। চুপ করে রইলাম। আব্বু এসে আমার পাশে প্রিহানকে বসে থাকতে দেখলেও কিছুই বলল না। অন্য সময় হলে বোধহয় একটা কুরুক্ষেত্র হয়ে যেত। কি জানি সারারাত কোথায় ছিলেন আব্বু? নিশ্চয়ই আম্মু ফোন করে জানিয়েছেন টাকার জোগাড় হয়ে গেছে। তাই এখন এসেছেন। আমার মতো এরকম হাম্বল, গুড লুকিং, ডিসেন্ট একজন মানুষের সঙ্গে এরকম বিহেভিয়ার কিভাবে করতে পারেন? আপনার কি হৃদয় পুড়ে না? দেখুন, আমি বর্তমান পরিস্থিতিতে আপনার সঙ্গে বকবক করার মুডে নেই, এখান থেকে সটকে পড়ুন তো। ভালো লাগছে না একদম। আমারও কি ভালো লাগছে আপনার এরকম ব্যবহার। করুণা করেও তো ভালো ব্যবহার করা যায় নাকি? একক উদ্ধৃতি চিহ্ন। আমার মধ্যে করুণা, দয়া, মায়া এখন আর একটুও অবশিষ্ট নেই, যান এবার। আমাকে একটু রেহাই দিন। মাই কারেন্ট সিচুয়েশন ইজ আপনার সঙ্গে ঝুলে থাকা। লটকে থাকবো প্রয়োজন পড়লে, কিন্তু আপনার পিছু কোনোভাবেই ছাড়ছি না। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও না। পারলে আপনি আপনার পিছু আমাকে ছাড়িয়ে দেখান। অসহ্যকর লোক তো। খুব শীঘ্রই অসহ্যকর থেকে সহ্যকরণ হয়ে যাব। আই প্রমিস। বিড়বিড় করে বললেন প্রিহান। বিড়বিড় করে বললেও আমার কানে এসেছে কথাটা। আমি দাঁতে দাঁত চেপে বললাম, কি বললেন? কই কিছু না তো। হে 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 হে, আপনি থাকুন এখানে বসে, আমি ওই ব্রেঞ্চে বসছি। ক্যাবলার মতো হাসলেন উনি। আমি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলাম, তাও আপনি যাবেন না এখান থেকে? উনি কাটকাট ভাবে উত্তর দিলেন, একদমই ন আকার হ। মহা ধ্যাটা লোক তো, কোনো কথায় গায়ে মাখছেন না। কেটে গেছে। গহীন এখন সম্পূর্ণ সুস্থ। ভাইয়ের চিকিৎসার পর থেকে আব্বুর মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি আমি।
আগের মতো কথা বলে না, চুপচাপ থাকে। বাইরেও বের হয় না, জুয়া খেলা ছেড়ে দিয়েছেন মনে হয়। ছাড়লে তো ভালোই। আম্মুকে এখন একটু প্রফুল্ল, সজীব লাগে। নির্জীবতা কেটে গেছে মুখের আদল থেকে। আমি আছি এখন একটি বিউটি পার্লারে। এটা আমার নিজের পরিশ্রমের ব্যবসা। নিজের পার্লার থাকতেও আমি এমন সাদামাটা থাকি, এটা আমার পার্লারের মেয়েরা যেন মানতে পারে না। অথচ কত মানুষের মেকওভার আমি নিজে করি। আমার যে এত বড় পার্লার আছে বাড়িতে কেউই জানে না। আম্মু বা আব্বু কেউই পছন্দ করেন না বলেই এভাবে বিষয়টা লুকিয়ে রাখা। 50,000 টাকার ব্যবসাটা বড় করতেই আমাকে 10-12 লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছে 1 মাস আগেই। যদি রিসেন্ট আমাকে টাকাটা খরচ করতে না হতো তবে এই টাকায় ভাইয়ের চিকিৎসাটা দিব্যি করে ফেলতাম। ভেবেছিলাম 6 মাসের মধ্যে যে টাকা আয় হবে সেটা দিয়ে ভাইয়ের চিকিৎসা করাবো। কিন্তু কে জানতো ভাইয়ের শরীর হঠাৎই খারাপ হবে। নিয়মিত ডক্টর দেখানো হতো তবুও কেন যে বুঝতে পারেননি ডক্টর জানা নেই। আমার পার্লারের সবকিছু উন্নত করতে হয়েছে। তাই তো চাহিদা আরও বেড়েছে। রাস্তার সঙ্গে হওয়ায় চাহিদা অনেক বেশি। এয়ার কন্ডিশন সহ, কসমেটিক্স, ইনস্ট্রুমেন্ট, চেয়ার, আয়না, হেয়ার স্পা মেশিন, হেয়ার রিকভারি মেশিন, ফেসিয়াল মেশিন, হেয়ার হিটার, মোটদা কথা যা কিছু লাগে একটি পার্লার করতে সবকিছু রয়েছে। ছেলে মেয়ে উভয়ের জন্যই এই পার্লার। ছেলেদের জন্য আলাদা রুম আর মেয়েদের জন্য আলাদা। 3টে ছেলে আছে আর আজকে থেকে ওই দিনের সেই রিক্সা চালক ছেলেটাও থাকবে। এই পার্লারটা আমার 2 বছরের তিল তিল করে গড়ে তোলা একটি স্বপ্ন। শাহনাজের সঙ্গে ডিভোর্সের পর আমি মেকআপের জন্য ট্রেনিং করি। এরপর আমার বিয়ের যে গহনা ছিল সেগুলো বিক্রি করেই ছোট্ট একটা পার্লার খুলেছিলাম আর এখন এটা অনেকটাই বড়। কিছুক্ষণ পর ছেলেটা আসলো। ছেলেটার নাম প্রশান্ত বলল। দেখতে শুকনো নয় আবার অনেক বেশি স্বাস্থ্যও নয়। মিডিয়াম শারীরিক গঠন। মাথায় কোকড়ানো, ঝাঁকড়া চুল। ফর্সা চেহারা। হালকা আকাশী রঙের টি শার্ট আর জিন্সের জ্যাকেট পরেছে। আমি পার্লারে বসে সেই ছেলেটার জন্য অপেক্ষা করছিলাম। ও পার্লার থেকেই আমার নাম্বার জোগাড় করেছে। সেদিন নাকি ও এসেছিল আমাকে পাইনি। পরে কথা হলে ওকে সবকিছু খুলে বলেছি। আমি ওকে বসতে বললাম। কথা বলতে বলতে জেনে নিলাম ওর পরিবারে কে কে আছে। ওর 2 বোন আছে, একটা পুতুলের বয়সী ক্লাস 8-এর স্টুডেন্ট, আর একজন 3 বছরের। খুব ছোট। ওর বাবা নেই, ওর বাবা 1 বছর আগে গত হয়েছে। খুব খারাপ লাগলো শুনে। বাবা যে কি তা বোধ হয় যার নেই সেই বুঝতে পারে। আর রিকশাটা ওর বাবার ছিল। বাবার মৃত্যুর পর নিজের সংসারের হাল ধরেছে ছেলেটা। কথা বাড়াতে আমি হেসে বললাম, প্রশান্ত, খুব আনকমন নামটা। ভীষণ সুন্দর। আমার কথায় প্রশান্ত একটু লজ্জা পেল মনে হয়। আমি বললাম, তুমি সেদিন বললে ইংলিশ নিয়ে অনার্স করছো? এত সাবজেক্ট রেখে ইংলিশ ডিপার্টমেন্টে কেন? কারণ আমার অন্য সাবজেক্টের চেয়ে ইংলিশ বেশি ভালো লাগে। হেসে বলল প্রশান্ত। ওহ আচ্ছা, এমনি তোমার ফিউচার প্ল্যান কি? মানে ইংলিশ নেওয়ার কোনো স্পেশাল রিজন আছে? কোনো স্পেশাল রিজন নেই। বাট যেসব মানুষ ইংলিশ ঠিক মতো জানে না তাদেরকে আমার ইংলিশ শেখানোর ইচ্ছে আছে। যেমন ধরুন, গ্রামের দিকের মানুষ তেমন ইংলিশ জানে না। ইংলিশ আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সবার শেখা উচিত। তোমার কথাগুলো ভালো লাগলো। যাই হোক, আজ থেকে তুমি এই পার্লারে কাজ করবে। আমি পার্লারের কাজ কিভাবে করব আপু? অবাক হয়ে জানতে চাইল প্রশান্ত। বাহ রে, এখানে তো হেয়ার স্পা, হেয়ার ছেলেদেরও ফেসিয়াল করানো হয়। কি যে বলেন আপু, ছেলেরা আবার ফেসিয়াল করে নাকি? হেসে ফেললাম আমি। ঠোঁটে ঠোঁট চেপে বললাম। আরে তুমি করো না জন্য কি অন্যরা করে না? ছেলে মেয়ে উভয়ের জন্যই এই পার্লার। তুমি বোধ হয় খেয়াল করনি বাহিরে সাইনবোর্ডে লেখা, জেন্টস এন্ড লেডিস বিউটি পার্লার। এখানে কি কি করানো হয় সব কিছুই লেখা আছে। ওহ আচ্ছা, আপু আমি তো তেমন কোনো কাজই পারি না। কিভাবে কি করব? শিখে নাও। মিনিমাম 3 মাস সময় লাগবে সকল কাজ শিখতে। ততদিন আমার পরিবার চলবে কিভাবে এটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। আরে চিন্তার কোনো প্রয়োজন নেই, তোমার স্যালারিটা অগ্রিম দিচ্ছি এই মাসের। আর তুমি আরেকটা টিউশনিও পাচ্ছ। বুঝলাম না আপু, কাল থেকে তুমি আমার ছোট বোন আর আমার ছোট ভাইকে পড়াবে? আমার কথায় প্রশান্তর মুখে হাসি ফুটল। থ্যাংক ইউ আপু, আপনি যে আমার কত বড় উপকার করলেন বলে বুঝাতে পারবো না। আরে ধন্যবাদ এর প্রয়োজন নেই। বরং তোমাকে আমার ধন্যবাদ দেওয়া প্রয়োজন। তুমি নিজের অজান্তেই আমার যে কি উপকার করলে তুমি জানো না। আমি নিজেই একটা টিচার খুঁজছিলাম ওদের জন্য। এখন আমার কষ্ট কমলো। এখন তো টিচার পাওয়াও সহজ নয়। আমার ভাইটার কয়েকদিন হলো অপারেশন হয়েছে, এখন তো ওর হাঁটাহাঁটি কম করতে হয়, তাই বাড়িতেই পড়ানোর ব্যবস্থা করতে হচ্ছে।
ঠিক আছে আপু, আমি ওদেরকে সকাল 8টা থেকে পড়াবো। আমি ওকে বললাম, ঠিক আছে, সময় বের করে চলে যেও। আমার এখন যেতে হবে। আমারও পার্ট টাইম জব করতে হবে। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত। কিন্তু আপনার এত বড় একটা পার্লার থাকতে আপনি জব কেন করছেন? বুঝতে পারছি না আপু। বুঝবে না ভাইয়া, আমার কি শুধু এই একটাই কাজ করলে হবে? তাছাড়া আমার মিশনটা কমপ্লিট করতে হবে তো। কিসের মিশন আপু? উফ, বেফাস কি যে বলে ফেললাম। আমার মুখে কিছু থাকে না। ভাগ্যিস কিছু বুঝতে পারেনি ও। কিছু না ভাইয়া, থাকো। হ্যাঁ, আমি ওদের বলে দিয়েছি, ওরা তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে। প্রশান্ত মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। গতকাল রাতে সেই রেস্টুরেন্ট থেকে আমাকে কল করা হয়েছিল, আমার নাকি ওখানের চাকরিটা হয়েছে। আমার একটা বিষয় কিছুতেই বোধগম্য হচ্ছে না, যে রেস্টুরেন্ট থেকে শুধুমাত্র আমার ফেস দেখে আমাকে রিজেক্ট করেছিল, সেখান থেকেই 2 সপ্তাহ পর চাকরির জন্য কল কেন করল? আদৌ কি কোনো কারণ আছে? কারণ তো নিশ্চয়ই আছে। না হলে তো এতদিনে ওই পোস্টটা খালি থাকার কথা না। আর আমাকে ডাকলো তো ডাকলো, তাও 2 সপ্তাহ পর। আমার এত কিছু ভেবে কাজ নেই। আমার তো যে কোনো ভাবে ওই রেস্টুরেন্টে ঢোকা চাই। একবার যখন চান্সটা পেয়েছি, হাতছাড়া করতে চাই না। রেস্টুরেন্টে ঢুকেই কারোর সঙ্গে ধাক্কা খেলাম। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে কেউ একজন আমায় ধরে ফেলল। বন্ধ চোখ খুলে দেখলাম মিস্টার প্রিহান আমাকে ধরে রেখেছেন। বুঝতে পারলাম না এই লোকটা এখানে কি করছেন। উনি কি আমাকে ফলো করছেন কোনোভাবে? রোজ এই লোকটার বিরক্ত আর নেওয়া যাচ্ছে না। মানে আমি যেখানেই যাব সেখানেই উনাকে যেতে হবে? ভাগ্যিস ধরে ফেললাম, না হলে কোমর না বউ নিতে হতো আমাকে। লোকটার গা ছাড়া কথা বার্তা শুনে গা জ্বলে যাচ্ছে। আপনি এখানে কি করছেন? উনার থেকে সরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম। আমি এখানে কি করছি মানে? আপনি যেখানে আমি সেখানে। আপনি কি আমাকে ফলো করছেন? হ্যাঁ, ফলো করছি তো। স্পষ্ট জবাব উনার। আপনি কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবেন না? না, বিয়ের আগে শান্তি নেই আপনার। শান্তি তো পাবেন আমাদের বিয়ের পরে। এসব ভুলভাল স্বপ্ন দেখা বন্ধ করুন মিস্টার প্রিহান হাওলাদার। আপনার কাছে ভুলভাল হতে পারে, আমার কাছে না। যত সব। বলে চলে আসছিলাম, উনি পেছনে থেকে বললেন, এই যে মালা, আপনাকে খুব সুন্দর লাগছে আজকে। লাইক ড্রাগন ফ্লাইস। ই ডি এ ট লোক। কথা মতো সকাল 8টায় প্রশান্ত হাজির। আমি ওকে ব্রেকফাস্ট করার জন্য বলতেই ও না করে দিল, কিন্তু আমি জোরপূর্বক ওকে আগে খাওয়ালাম, তারপর পড়াতে বললাম। আর ওকে পড়িয়ে পার্লারে আসতে বললে ও বলল, আজকে ভার্সিটি করে বিকেলে গেলে সমস্যা হবে কি? কিছু নোট কালেক্ট করতে হবে। আমি বললাম, কোনো সমস্যা নেই। তুমি চলে এসো। বাড়ি থেকে বেরোতে যাব তখন আব্বু বললেন, গহীন এই চেঙ্গরা পোলার কাছে পড়ুক। আবার পুতুলের কি দরকার ওর কাছে পড়ার? পুতুল মেয়ে মানুষও কেন ছেলে টিচারের কাছে পড়বে? মাথাটা মুহূর্তের মধ্যে গরম হয়ে গেল। নিজেকে শান্ত করলাম। বাহিরের মানুষের সামনে আব্বুর সঙ্গে যে ব্যবহার করতে চাই না। তাই শান্তভাবেই বললাম, আব্বু, পুতুল তো কোচিংও করে। ওখানেও ছেলে স্টুডেন্ট আর টিচার আছে। যদি টিচারের মধ্যে ছেলে মেয়েতে ভেদাভেদ হয় তাহলে কি আর পড়াশোনা হবে? পুতুল মেয়ে ওর পড়ে হবেটা কি শুনি? গহীন পড়লে ক্ষতি নেই, তাহলে পুতুল পড়লে আপনার সমস্যা কোথায়? বললেন আম্মু। শিমলা, তুমি বুঝবা না ব্যাপারটা। পুতুল শিয়ান মাইয়া, ও বড় হইছে। আমি তো ভাবতেছি ওকে বিয়ে দেব 8 পাশ করার পর। আম্মু অগ্নিশর্মা হয়ে গেলেন মুহূর্তেই আব্বুর কথায়। খবরদার গহীনের আব্বু, আপনি ভুলেও আমার মেয়ের বিয়ের কথা ভাববেন না। আমার এক মেয়ের জীবনটা তো শেষ করেই দিয়েছেন। তখন আমার বলার মুখ ছিল না, কিন্তু এখন আছে। এখন যদি আপনি ভেবে থাকেন আমার বাচ্চা মেয়ে পুতুলের জীবনটাও শেষ করে দিবেন, তাহলে ভুল আপনি। এই পুতুল, তুমি যাও গহীনকে নিয়ে পড়তে বসো। বাবা প্রশান্ত, তুমি কিছু মনে করো? হ্যাঁ। আম্মুর কথায় গহীন শুধু হাসল। প্রথম দিন এসেই ছেলেটা কিনা বাড়ির অশান্তি দেখল। এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়তো ভাবেনি। এই লোকটা জীবনে শুধরাবে না। আমি আব্বুকে উদ্দেশ্য করে বললাম, আপনি বলেছিলেন পুতুলের লেখাপড়ার দায়িত্ব আপনি নেবেন না, এটা মেনে নিয়েছি। এখন যেন পুতুলের পড়াশোনা নিয়ে কোনো কথা না হয়। এবং আমি চাই না আপনি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলেন কিংবা আমার ঠিক করা টিচারকে অসম্মান করেন আমার অনুপস্থিতিতে। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি মালা বেঁচে থাকতে পুতুলের জীবনটা নষ্ট হতে দেব না। জাস্ট রিমেম্বার মাই ওয়ার্ড। একক উদ্ধৃতি চিহ্ন। প্রশান্ত গহীন আর পুতুলকে পোড়ানোর জন্য আমার রুমে চলে গেল। আমি চলে গেলাম পার্লারে। আজকে একটা বিয়ের কনেকে সাজাতে হবে। ফেসিয়াল থেকে শুরু করে সব করাবেন উনি আমার কাছে। বাজেট 50,000 টাকা। এত বড় একটা প্রফিট হাত ছাড়া করা যাবে না। গায়ে হলুদ, বিয়ের দিন,
বউ ভাত প্রত্যেক দিনের সাজ তিনি আমার কাছেই করাবেন, এটা বিয়ের কনের আবদার। ভীষণ ব্যস্ততায় বাকি 3 দিন। আমি পার্লার যেতেই মালিহা আসলো আমার কাছে। একটা আপু এসে বসে আছে। আপুটা আপনার কাছে ছাড়া ফেসিয়াল করবে না। আপনার কথা বলে বলে মাথা খারাপ করে দিচ্ছে। কিন্তু আমার তো বিয়ের কনের কাজটা আগে করতে হবে। আমি উনাকে বলেছি, আপু শুনছেই না। আর কনে এখনো আসেনি আপু। ঠিক আছে মালিহা, যেহেতু কনে এখনো আসেনি আমি উনাকে দেখছি। তুমি আর নিশি অন্য যারা আছে তাদেরটা দেখো। ঠিক আছে আপু। এই আবিহা তুমি আমার কাছে থাকো। হাতের কাছে চাওয়া মাত্র সব প্রয়োজনীয় জিনিস এগিয়ে দেবে। ওকে আপু। ভেতরের রুমে যে সুজানা আপু আমার জন্য অপেক্ষা করছে এটা জানা ছিল না। উনাকে দেখে চমকালেও চুপ রইলাম। সুজানা আপু এর আগে আমার পার্লারে আসেনি। দেখলাম সে অস্থির হয়ে পায়চারি করছে। আমি স্বাভাবিকভাবেই এগিয়ে গেলাম তার কাছে। কিন্তু সুজানা আপু আমাকে দেখতেই মুখ বিকৃতি করেছিল অস্বাভাবিকভাবে। আমার আপাদমস্তক দেখে বলল, আরে মালা তুমিও কি মেক ওভার করতে এসেছো নাকি? বাট তুমি যে এখানে, এই পার্লারে এসেছো, বিল পে করার ক্ষমতা আছে নাকি তোমার? এখানে শুধুমাত্র ফেসিয়াল করাতে কত টাকা খরচ হয় তোমার ধারণা আছে? না নেই। আমি বুকে হাত গুজে জবাব দিলাম। তাহলে এখানে এসেছো কেন? যাই হোক সরো এখান থেকে। আমি আগে ফেসিয়াল করাবো, পরে তুমি করাও। একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে হবে আমাকে। কোথায় সরবো আপু? বসে পড়ুন জলদি। বসবো মানে? আপনার ফেসিয়াল, হেয়ার রিকভার, আমিই করছি। তুমি করবে আমার ফেসিয়াল? তার মানে তুমি এখানে কাজ করো। হাউ এভার। এই মেয়ে, তোমাকে তো বললাম এই পার্লারের যে অনার তাকে ডাকো। আমাকে এখন এই মালার কাছে আমার কাজ করাতে হবে? উনিই তো। আবিহা কিছু বলতে নিলে ওকে বাধা দিয়ে বললাম, আবিহা চুপ করো। আমি দেখছি ব্যাপারটা। আসলে আপনি যার জন্য অপেক্ষা করছেন তিনি আসবেন না আজকে। তার একটা জরুরি কাজ পড়ে গেছে। আজকের মতো আমিই করে দিচ্ছি। সুজানা আপু কটমট করল কিছুক্ষণ। যদি ভুলভাল কিছু করেছ তোমার এখানের চাকরিটা যাবে মালা। ভেবে নিও কিন্তু। ভয় নেই, আমি ট্রেন্ড। অগত্যা উপায় নেই ভেবেই সুজানা আপু বসে পড়ল। উনার মুখের অবস্থা খুবই খারাপ দেখে বোঝা যাচ্ছে। স্কিনে রেস দেখা যাচ্ছে আর ড্রাইও হয়ে গেছে। আমার কাজ আর আমার পারদর্শিতা দেখে মনে মনে মুগ্ধ হলেও সুজানা আপু তা বুঝতে দিল না আমাকে। আমি তাচ্ছিল্য হেসে ভাবলাম, যার পার্লারিং না করালে চলেই না সে কি না রূপের বড়াই করছিল সেদিন। হা। কনেকে গায়ে হলুদের জন্য সাজিয়ে সন্ধ্যায় চলে এলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের সাজসজ্জা দেখে বুঝলাম কোনো অকেশন আছে। ভেতরে গিয়েই জানতে পারলাম আজকের জন্য কেউ একজন পুরো রেস্টুরেন্ট বুক করেছে। অফ হোয়াইট কালার করা দেওয়াল জুড়ে ব্ল্যাক আর গোল্ড কালারের বেলুনস দিয়ে ডেকোরেশন করা। আর ছাই রঙের সিলিংটা সম্পূর্ণ হলদে, লাল আলোয় টিমটিম করছে। চমৎকার করে সাজানো হয়েছে। অসাধারণ। আমি মুগ্ধ হয়ে দেখছি। আমি সাজানো দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে খেয়াল করিনি কখন আমার পাশে প্রিহান এসে দাঁড়িয়েছে। উনি একদম আমার নিকট ঘেঁষে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিলেন। ভয়। আমি চমকে উঠে বুকে থু থু দিলাম। প্রলম্বিত শ্বাস নিয়ে নিজেকে সামলে উনার দিকে খেয়ে ফেলবো এভাবে তাকালাম। আপনি আজকেও এখানে? কি চান বলুন তো আপনি? আমি তো আপনাকেই চাই। উনার লাগামহীন কথায় ভিমরি খেলাম আমি। কোনো লজ্জা নেই লোকটার? বেশরম লোক। আপনি এভাবে কেন ফলো করছেন আমায়? আপনাকে ফলো করাই তো আমার একমাত্র কাজ, কি করব বলুন তো? এমনিতেই তো পাত্তা পাচ্ছি না। আরও যদি ফলো করা ছেড়ে দিই তাহলে কি আপনি আমাকে মনে রাখবেন? তাই ফলো করতেই হচ্ছে। দেখুন আজকে এখানে একটা অকেশন আছে। আমি এখানে আপনার সঙ্গে কোনো রকম সিন ক্রিয়েট করতে চাই না। দয়া করে আপনি চলে যান। প্লিজ। যদি না যায়, আপনি যাবেন। যাব না কি করবেন? আপনাকে যেতে হবে। আপনি এখানে থাকতে পারেন না। 100 বার পারি। কারণ এই রেস্টুরেন্টে সবাই আসতে পারে। আপনি চাইলেও বাধা দিতে পারবেন না। আপনি প্লিজ আজকে চলে যান। প্লিজ। না, যাব না। যান প্লিজ। অসহায় মুখ করে অনুরোধ করলাম তাকে। আপনার নাম্বার দিন তাহলে যাব। আমার নাম্বার দেব না আপনাকে। বিরক্ত না করে চলে যান। আপনি এত বার করে চলে যেতে কেন বলছেন? কারণ আপনি থাকলে আমি বিব্রত বোধ করছি। এই সত্যিই আপনি বিব্রত হচ্ছেন। আপনি জানেন এটা ভালোবাসার পূর্ব লক্ষণ? এক গাল হেসে বললেন প্রিহান। আমি রেগে কিছু বলবো তখনই উনার কল এলো। জরুরি ভেবে উনি কলটা রিসিভ করলেন। আমি সরে আসছিলাম তখনই আমার কানে কিছু কথা এলো উনি কাউকে বলছিলেন। সেদিন যারা ঔশিকেটা গেট করেছিল তাদের কি ট্র্যাশ করতে পেরেছেন অফিসার? শুধু একবার ওদেরকে পাওয়া গেলে আমি ওদের কাউকেই ছাড়ব না।
আমার ঐশীকে যে বা যারা মা তে চেয়েছিল তাদের প্রত্যেককে আমি নিজে হাতে শাস্তি দেব। আমি চমকে উঠলাম উনার কথা শুনে। তার মানে ঐশীকে কেউ রার চেষ্টা করেছিল। এই নিষ্পাপ বাচ্চার সঙ্গে কার এত শত্রুতা? আমাকে এর খোঁজ নিতে হবে। তখনই কোথা থেকে যেন ঐশী এলো। আমার হাত ধরে রিনরিনে কণ্ঠে বলল, মিস্টেরিয়াস আন্টি তুমি এসেছো? আজকে আমার বার্থডে জানো? আমি মামুকে বলেছিলাম তোমাকে যেন ইনভাইট করে দেই। মামু আমার কথা রেখেছে। আমি খুব খুশি। আমি হাঁটু মুড়ে বসলাম দুই হাত ধরে। ওকে বুকে টেনে নিয়ে আদর করলাম। অজান্তেই দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আমার। ওকে হ্যাপি বার্থডে উইশ করলাম। আজকে যে ওর বার্থডে সেলিব্রেট করা হচ্ছে তা তো জানা ছিল না। যাই হোক আমার উচিত ঐশীকে আগলে রাখা। একবার যেহেতু ওকে রার চেষ্টা করা হয়েছে সেহেতু আবার রার চেষ্টা করতে পারে। কারণ যে ওকে কনস্পিরেসিটা করেছিল সেদিন সে সফল হয়নি। তাই সে নিশ্চয়ই আজও চেষ্টা চালাবে। কিন্তু আমি মালা থাকতে জীবনে এরকমটা হতে দেব না। আমি ওর দিকে তাকিয়ে আরেকটা মুখ দিয়ে আদর করলাম। প্রাণ দিয়ে আগলাবো আমি তোমাকে। কিচ্ছু হতে দেব না আমি তোমার। ছাড় মতো তোমাকে প্রোটেকশন দেব। এটা তোমার প্রতি আমার দায়িত্ব ঐশী। চলবে।